নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে জীবের যে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস রয়েছে সেই পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস কিন্তু এই ক্লাসে আমরা ফুল ডিটেল সম্বন্ধে জানবো। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশান্ত এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি রুল। প্রথমেই আমরা জানবো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ জীবের পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাস। জীবের পাঁচটি রাজ্য বলতে কি, জীবেদের আবার রাজ্য রয়েছে, রাজ্যগুলোকে বলা হচ্ছে কি না কিংডম। এই যে জীবের পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাস, এই পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাসটি অর্থাৎ পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসটি বিজ্ঞানী হুইটেকার প্রথম এই পাঁচটি রাজ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটি করেছিলেন। বিজ্ঞানী হুইটেকার 1969 খ্রিস্টাব্দে কিন্তু এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটি করেছিলেন। এই পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাস, এই পাঁচটি রাজ্যতে দেখো যে পাঁচটি রাজ্যের কথা বলেছেন, প্রথমত হচ্ছে রাজ্য মোনেরা। দ্বিতীয় যে রাজ্যটি বলছে রাজ্য প্রোটিস্টা। রাজ্য ফাঞ্জি বা ফাঙ্গি। চতুর্থ যে রাজ্যের কথা বলছে রাজ্য প্লান্টি। পঞ্চম যে রাজ্যটি কথাটা বলেছে অ্যানিমালিয়া। এবার দেখো এই যে পাঁচটি রাজ্যের কথা বলেছে হুইটেকার, যে পাঁচটি রাজ্যতে ভাগ করেছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি আর অ্যানিমালিয়া, এদেরকে দেখো আলাদা করার পিছনে কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। তাহলে কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে আলাদা করেছে? সেই বৈশিষ্ট্যগুলো দেখো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে কোষীয় যে গঠন, কোষের গঠনটা কি রূপ, তাহলে কোষের প্রকার অনুযায়ী তাদেরকে আলাদা করেছে, অর্থাৎ কোষের বা কোষীয় গঠন অনুযায়ী। অর্থাৎ কোষটা কেমন, কোষটা প্রোক্যারিওটিক কোষ নাকি ইউক্যারিওটিক কোষ, সেই ভিত্তিতে প্রোক্যারিওটিক কোষ না ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ কোষটি আদি প্রকৃতির নাকি আদর্শ প্রকৃতির কোষ। তারপরে আসছে জীবদেহ গঠনের প্রকৃতি। জীবদেহ গঠনের প্রকৃতি অনুযায়ী, এই যে জীবদেহ গঠনের প্রকৃতি অনুযায়ী সেই জীবদেহটা যে গঠিত হয়েছে, এদের দেহে কোষগুলো কেমন রয়েছে, এদের দেহে কি এককোষী কোষ রয়েছে নাকি বহুকোষী কোষ নিয়ে গঠিত হয়েছে, তার ভিত্তিতে কিন্তু জীবদের গঠন কেমন হয়েছে তার ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা রাজ্যতে ভাগ করা হয়েছে। তৃতীয় যে বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো, বৈশিষ্ট্য ভিত্তি করে যে আলাদা করা আছে সেটি হচ্ছে পুষ্টি পদ্ধতি। তাহলে নির্দিষ্ট জীবেদের কিন্তু আলাদা আলাদা পুষ্টি পদ্ধতি রয়েছে, তাই সেই আলাদা আলাদা পুষ্টি পদ্ধতির বিশেষ করে কিন্তু সেই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজ্যতে ভাগ করেছেন বিজ্ঞানী হুইটেকার। অর্থাৎ পুষ্টি পদ্ধতিগুলো কেমন, স্বভোজী পুষ্টি পদ্ধতি নাকি পরভোজী পুষ্টি পদ্ধতি, এর উপর ভিত্তি করে কিন্তু আলাদা করা হয়েছে। চতুর্থ যে বৈশিষ্ট্যের উপর আলাদা করা হয়েছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে কিন্তু আলাদা করেছে। অর্থাৎ বাস্তুতন্ত্রে কোন জীবের কিরূপ ভূমিকা রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই পাঁচটি রাজ্যতে ভাগ করা হয়েছে। দেখো আমরা যদি এটাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এইগুলোকে যদি আমরা একটা ডায়াগ্রামের মধ্যে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো অবশেষে যদি ধরি এটা হচ্ছে মোনেরা, সমস্ত মোনেরা রাজ্য। তাহলে এই মোনেরা রাজ্য তাহলে দেখো মোনেরা রাজ্য থেকে তাহলে বৃহৎ রাজ্য কি হচ্ছে, সেটা হচ্ছে প্রোটিস্টা। আর এর থেকে ধরো দীর্ঘায়িত যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে তিনটি, আর তিনটি থাকছে, তাহলে সেটা হচ্ছে কি ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেলিয়া। ফাঙ্গি বা ফাঞ্জি, প্লান্টি আর অ্যানিমেলিয়া। এবার দেখো এই যে পাঁচটি রাজ্য পেলাম, এইগুলোকে কোনটাকে আবার কিসের বৈশিষ্ট্য ভাবে আলাদা করা হয়েছে। প্রথমত জানবো মোনেরা, এদের যে কোষগুলো কি প্রকৃতির, সেই কোষের যে প্রকারভেদ, ওই কোষীয় গঠনটা নিয়ে কিন্তু এখানে জানবো। ঠিক আছে, কোষগুলো কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এদেরকে ভাগ করা হয়। ওই কোষগুলি
প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ ওই কোষগুলি কি উন্নত কোষ নাকি অনুন্নত কোষ তার উপর ভিত্তি করে। তারপরে আসছে প্রোটিস্টা, এদেরকে কেমন করা হয়েছে না কোষীয় গঠন কেমন হবে, অর্থাৎ দেহের যে কোষগুলো ওই কোষগুলো কি থাকে এককোষী নাকি বহুকোষী গঠন থাকে, এককোষী নাকি বহুকোষী গঠন থাকে, তার উপর কিন্তু ডিপেন্ড করে প্রোটিস্টার গুলোকে আলাদা করা হয়েছে। পরে আসছি ফানজি, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলোর ক্ষেত্রে কি করা হয়েছে না এগুলোর ক্ষেত্রে যে আর দুটো বৈশিষ্ট্য ছিল পুষ্টি পদ্ধতির উপর বেশ করে, পুষ্টি পদ্ধতির উপর বেশ করে বাস্তুতান্ত্রিক ভূমিকাগুলো কেমন রয়েছে তার উপর কিন্তু বেশ করে এদেরকে আলাদা করা হয়েছে। এবার আমরা একটি চার্টের মাধ্যমে, একটি ছকের মাধ্যমে কিন্তু এই যে 5টি রাজ্য রয়েছে এই 5টি রাজ্যকে আলাদা আলাদা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু এদেরকে আলাদা আলাদা উদাহরণের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা তাদের যে গঠনগুলো কি রয়েছে, কিরূপ ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আজ আমরা এই ক্লাসে দেখে নেব। চলো তাহলে দেখে নেওয়া যাক। এরপর আমরা এই যে 5টি রাজ্য দেখেছিলাম, এই 5টি রাজ্যকে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, যেসব বৈশিষ্ট্যের উপর তাদেরকে আলাদা আলাদা রাজ্যতে ভাগ করা হয়েছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী কোন রাজ্যে কিরূপ বৈশিষ্ট্যগুলো থাকে সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা এই চার্টের মাধ্যমে পুরো 5টি রাজ্যটাকে এক চান্সে যাতে মনে রাখা যায়, এক মুহূর্ত দেখলে থেকে যায়, সেইভাবে কিন্তু এদেরকে মনে রাখার চেষ্টা করব। তাহলে প্রথম দেখে নেব কোষের প্রকার। এই কোষের প্রকারগুলো কি ছিল, কোষটা প্রোক্যারিওটিক কোষ নাকি ইউক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ দিয়ে কিন্তু এই কাদের, অর্থাৎ মনেরা, প্রোটিস্টা, এইগুলো যে রাজ্য রয়েছে এদের কোষগুলো কেমন ছিল কাদের ক্ষেত্রে। মনেরাদের দেখো এদের কোষগুলো কিন্তু প্রোক্যারিওটিক প্রকৃতির মনেরার ক্ষেত্রে। আর প্রোটিস্টা, ফাঙ্গি এদের কিন্তু ইউক্যারিওটিক কোষ প্রকৃতির, ইউক্যারিওটিক কোষ থাকে। আর ফাঙ্গিও কিন্তু ইউক্যারিওটিক, আমি পুরোটা লিখছি না, ইউক্যারিওটিক, প্ল্যান্টের ক্ষেত্রেও ইউক্যারিওটিক কোষ, আর অ্যানিমেলের ক্ষেত্রেও কিন্তু ইউক্যারিওটিক কোষ। অর্থাৎ মনেরা কেবল আদি প্রকৃতির কোষ, আর প্রোটিস্টা, ফানজি, প্লান্টি, অ্যানিমেলিয়া এদের কিন্তু ইউক্যারিওটিক কোষ থাকে। অর্থাৎ মনেরার ক্ষেত্রে কিন্তু কোষগুলো অনুন্নত প্রকৃতির, আর প্লান্টি, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেলিয়া এদের কিন্তু কোষগুলি উন্নত ধরনের কোষগুলো। তারপরে আসি দেখো কোষীয় গঠনের প্রকৃতি, অর্থাৎ এইগুলো দেখে বোঝা যাবে, এই বৈশিষ্ট্য দেখে বোঝা যাবে কোষগুলি এককোষী না বহুকোষী। আর যদি বহুকোষী হয়ে থাকে তাহলে বহুকোষীর যে কতগুলি কোষ নিয়ে তৈরি হবে কলা, কতগুলি কলা নিয়ে তৈরি হবে অঙ্গ, কতগুলি অঙ্গ নিয়ে একটি সিস্টেম তৈরি হবে। এইগুলো কিন্তু আমরা উন্নত যে প্রাণীগুলো রয়েছে, উন্নত যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখো। প্রথমত দেখো এই মনেরা কিন্তু এরা কিন্তু এককোষী, মনেরা এককোষী রাজ্য, মানে এই এককোষী জীবযুক্ত এককোষী যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো কিন্তু মনেরার আওতায়। তারপরে আসি প্রোটিস্টাও কিন্তু এককোষী রয়েছে, কিন্তু বেশি কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু বহুকোষীগুলো রয়েছে। তারপরে আসি দেখো ফাঙ্গি কিন্তু সাধারণত বহুকোষী, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফাঙ্গি আছে যেগুলো কি এককোষী হয়ে থাকে। যেমন এককোষী একটি ফাঙ্গি অর্থাৎ ছত্রাকের নাম হচ্ছে ইস্ট, এককোষী এক প্রকার ছত্রাক হচ্ছে ইস্ট, তবে কিছু কিছু ব্যতিক্রমী থাকে, কিন্তু নর্মাল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বহুকোষী। প্লান্টিও কিন্তু বহুকোষী, তবে দেখো কিছু বৈশিষ্ট্য আলাদা হচ্ছে, এদের কি কলা বর্তমান, কলা অর্থাৎ টিস্যু, কলা, অঙ্গ এগুলো কিন্তু বর্তমান। অ্যানিমেলিয়াও কিন্তু বহুকোষী, তবে কলা, টিস্যু, অঙ্গ, অর্গান আর তন্ত্র অর্থাৎ সিস্টেম কিন্তু বর্তমান অ্যানিমেলিয়া, উন্নত প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর যে পরবর্তী যে বৈশিষ্ট্য ক্ষেত্রে চলে যাব সেটা হচ্ছে পুষ্টি পদ্ধতি বা বিপাকীয় পদ্ধতি। অর্থাৎ এই যে রাজ্যগুলো দেখলাম এই রাজ্যের অন্তর্ভুক্ত জীবেরা বা প্রাণীরা কিরূপ বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে, অর্থাৎ কাদের পুষ্টি পদ্ধতি কিরূপ সেটা কিন্তু জানবো। প্রথমত চলে আসি মনেরা, এরা কিন্তু সাধারণত স্বভোজীয় কিছু কিছু আছে, আর কিছু কিছু পরভোজীও আছে। তারপরে চলে আসি প্রোটিস্টাদের ক্ষেত্রে পুষ্টি পদ্ধতি কিরূপ, এদেরও দেখো ঠিক ওই রকম, কিছু কিছু স্বভোজী পুষ্টি পদ্ধতি রয়েছে, আবার কিছু কিছু পরভোজী পুষ্টি পদ্ধতি রয়েছে।
তারপরে চলে আসি দেখো ফাঙ্গি অর্থাৎ ছত্রাক। এরা কিন্তু পরভোজী, এদের কিন্তু পরভোজী পুষ্টি পদ্ধতি দেখা যায়, পরভোজী পুষ্টি পদ্ধতি দেখা যায়। তারপরে আসছি প্লান্টি অর্থাৎ প্লান্টি হচ্ছে সমস্ত উদ্ভিদ। উদ্ভিদরা কি করে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই এরা কিন্তু স্বভোজী। সমস্ত উৎপাদক এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তারপর চলে আসি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া অর্থাৎ সমস্ত প্রাণীরা, এরা কিন্তু সবাই পরভোজী। এই অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত যে সমস্ত জীবেরা সবাই পরভোজী। তারপরে চলে আসছি এরা বাস্তুতন্ত্রতে ইকোসিস্টেমে কিরূপ ভূমিকা পালন করে থাকে। প্রথমত দেখো, এরা যেহেতু স্বভোজী তাই এরা উৎপাদক হিসেবে কাজ করবে, উৎপাদক হিসেবে কাজ করবে। আর যারা পরভোজী গুলো রয়েছে কিছু কিছু, তারা কিন্তু বিয়োজক রূপে কাজ করবে, বিয়োজক রূপে কাজ করবে। আর তাহলে এদের ক্ষেত্রেও তাহলে বাস্তুতান্ত্রিক ভূমিকাগুলো একই, উৎপাদক, কিছু কিছু ক্ষেত্রে খাদক হিসেবে কাজ করে, আর কিছু ক্ষেত্রে বিয়োজক হিসেবে কাজ করে। তারপরে চলে আসি ফাঙ্গি। এরা যেহেতু পরভোজী তাই এরা অবশ্যই কি হবে না বিয়োজক হিসেবে কাজ করবে। চলে আসছি প্লান্টি। প্লান্টি তাহলে স্বভোজী, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে অর্থাৎ উৎপাদক হিসেবে কাজ করবে। তারপরে চলে আসছি অ্যানিমেলিয়া। এরা যেহেতু পরভোজী এরা তাই খাদক হিসেবে কাজ করবে, তবে কিছু কিছু ক্ষেত্রে বিয়োজক হিসেবেও কাজ করে। সমস্ত প্রাণী নয়, কিছু কিছু ব্যতিক্রম প্রাণীগুলো রয়েছে, জীবগুলো রয়েছে, তাই কিছু কিছু ক্ষেত্রে বিয়োজক। সাধারণত এদের প্রধান যে বাস্তুতান্ত্রিক ভূমিকা সেটা কিন্তু খাদক হিসেবে কাজ করে থাকে। এরপর আমরা দেখে নেব এই যে প্রত্যেকটি রাজ্যের উদাহরণগুলো আমরা দেখে নেব। এই বৈশিষ্ট্য যাদের রয়েছে সেই সমস্ত কয়েকটি জীবের আমরা উদাহরণ দেখে নেব। প্রথমত হচ্ছে অ্যানাবিনা, অ্যানাবিনা, নস্টক, ইকোলাই ব্যাকটেরিয়াগুলো, ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস। তারপর চলে আসি প্রোটিস্টার রাজ্যভুক্ত যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, শৈবাল, ইউগ্লিনা, এন্টামিবা হিস্টোলাইটিকা, এন্টামিবা, এইগুলো। তারপরে চলে আসি সমস্ত ফাঙ্গি গুলো। ফাঙ্গি জানো আমাদের একটি উপকারী ছত্রাক হচ্ছে ইস্ট, তবে ইস্ট কিন্তু বহুকোষী নয়, ইস্ট কিন্তু বহুকোষী নয়, একটি ব্যতিক্রম বলেছিলাম, ব্যতিক্রমগুলো কিছু কিছু রয়েছে, ইস্ট, অ্যাগারিকাস, অ্যাগারিকাস প্রভৃতি। তারপর চলে আসি প্লান্টি অর্থাৎ সমস্ত উদ্ভিদগুলো, সমস্ত উদ্ভিদ যেগুলো রয়েছে, যে কোনো উদ্ভিদের, আম, জাম, লিচুল, কাঁঠাল, ধান গাছ, ভুট্টা গাছ, যা যাবতীয় যা উদ্ভিদ রয়েছে সেগুলো কিন্তু এই প্লান্টির আওতায়। তারপরে চলে আসছে অ্যানিমেলিয়া, সমস্ত প্রাণীরা, উন্নত যে সমস্ত প্রাণীরা রয়েছে, অর্থাৎ প্রাণী বলতে এখানে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী যে সমস্ত প্রাণীরা রয়েছে, অর্থাৎ করডাটা আর অকর্ডাটা যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, সমস্ত প্রাণীগুলো অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে, সমস্ত প্রাণী যেমন গরু, ছাগল, মানুষ, সমস্ত প্রাণীগুলোর কিন্তু উদাহরণ হবে এই অ্যানিমেলিয়া। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।